ওয়েলকাম সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণী আয়োজনে। আজ আমরা কথা বলবো বিশ্বের প্রধান সামরিক জোটগুলো নিয়ে। একেবারে সলিড তথ্যভিত্তিক একটা সেশন হতে যাচ্ছে এটা। বিশেষ করে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা মাস্টার ক্লাস। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলোকে আমরা মূলত 5টি ভাগে সাজিয়েছি। প্রথমে থাকছে বর্তমানে সক্রিয় সামরিক জোট, এরপর স্নায়ুযুদ্ধের সময়কার নিষ্ক্রিয় জোট, তারপর কৌশলগত নিরাপত্তার সংলাপ, 2026 সালের একদম লেটেস্ট কিছু আপডেট, আর সবশেষে থাকবে এক্সাম হ্যাকস। এই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচটা আপনাদের তথ্যগুলো মনে রাখতে দারুণ সাহায্য করবে। আচ্ছা, ভেতরে যাওয়ার আগে বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার করা যাক। সামরিক জোট বা মিলিটারি অ্যালায়েন্স আসলে কি? সহজ কথায়, আন্তর্জাতিক রাজনীতিতে এটা হলো রাষ্ট্রগুলোর মধ্যে এমন একটা আনুষ্ঠানিক চুক্তি যেখানে কোনো এক সদস্য দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো তাকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকে। মানে এটা শুধু কথার কথা নয়, একেবারে লিগ্যাল বাইন্ডিং বা আইনগত বাধ্যবাধকতা। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক বর্তমানে বিশ্বের সক্রিয় প্রধান সামরিক জোটগুলো কি কি। এখন যে তথ্যগুলো আমরা জানব সেগুলো পরীক্ষার জন্য কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ এই সদর দফতর আর প্রতিষ্ঠার সাল পরীক্ষকদের ভীষণ প্রিয় একটা টপিক। ন্যাটো, এসসিও থেকে শুরু করে রিও ট্রিটি পর্যন্ত প্রত্যেকটা জোটের হেডকোয়ার্টার আর প্রতিষ্ঠার বছরটা পারলে এখনই মাথায় একেবারে স্ক্রিনশট নিয়ে নিন। আর ন্যাটোর কথা যখন আসলই, একটা লেটেস্ট ডেটা জানিয়ে রাখি। 2026 সালের হিসেব অনুযায়ী ন্যাটো কিন্তু এখন ঠিক 32টি সদস্য রাষ্ট্রের একটা বিশাল ব্লক, আর এদের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে সুইডেন। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে নেটোর আর্টিকেল 5 বা 5 নম্বর অনুচ্ছেদ। এটাই কিন্তু নেটোর মূল ভিত্তি। এই অনুচ্ছেদে একদম পরিষ্কার করে বলা আছে যে কোনো একজন সদস্যের ওপর যদি হামলা হয় তবে ধরে নেওয়া হবে যে পুরো জোটের সবার ওপর হামলা হয়েছে। এটাই হচ্ছে তাদের সম্মিলিত নিরাপত্তার চূড়ান্ত গ্যারেন্টি। আচ্ছা, ভূ রাজনীতিতে কিন্তু শুধু ন্যাটোই শেষ কথা নয়, এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জোট আছে। যেমন ধরুন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এবং কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও। চীন আর রাশিয়ার নেতৃত্বাধীন এসসিওর হেডকোয়ার্টার হচ্ছে বেজিংয়ে, আর ইরান সহ প্রায় 10টি দেশ এর মেম্বার। অন্যদিকে মস্কো ভিত্তিক সিএসটিও গঠিত হয়েছে 6টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে। এই জোটগুলো এক একটা স্বতন্ত্র ভূরাজনৈতিক সত্তা হিসাবে কাজ করে। এবার একটু ভিন্ন ধরনের একটা জোটের স্কেলটা চিন্তা করে দেখুন। সন্ত্রাসবাদ দমনের জন্য গঠিত ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন বা আইএমসিটিসির সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত, আর এতে একসাথে যুক্ত হয়েছে 41 থেকে 43টি মুসলিম দেশ। এবার আমরা একটু পেছনের দিকে ফিরে তাকাব, অর্থাৎ স্নায়ুযুদ্ধের সময়কার সেই বিখ্যাত কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় জোটগুলোর দিকে। এই ঐতিহাসিক ব্লকগুলোর উত্থান পতনের ক্রোনোলজিটা বেশ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, 1954 সালে ম্যানিলা চুক্তির মাধ্যমে তৈরি হল সিয়াটো। এরপর 1955 সালে আসলো বাগদাদ প্যাক্ট বা সেন্টো এবং ওয়ারশো প্যাক্ট। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এগুলো বিশ্ব ব্যবস্থাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। কিন্তু পরবর্তীতে 1977 থেকে 1991 সালের মধ্যে এই সবকটি জোটই বিলুপ্ত হয়ে যায়। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে যে স্নায়ুযুদ্ধের সময়কার ওই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোটের মধ্যে আসল পার্থক্যটা কোথায় ছিল। একদিকে 1949 সালে তৈরি হওয়া ব্রাসেলস ভিত্তিক পশ্চিমা জোট ন্যাটো, আর ঠিক তার বিপরীতে 1955 সালে গঠিত মস্কো ভিত্তিক সোভিয়েত জোট ওয়ারশো প্যাক্ট। শেষ পর্যন্ত 1991 সালে ওয়ারশো প্যাক্ট বিলুপ্ত হওয়ার মধ্য দিয়েই কিন্তু সেই বড় দ্বৈরথের অবসান ঘটে। চলুন লিগ্যাল ট্রিটিগুলো থেকে বেরিয়ে এবার আমরা আধুনিক কৌশলগত নিরাপত্তার সংলাপগুলোর দিকে ফোকাস করি। মনে রাখতে হবে, এই গ্রুপিংগুলো কিন্তু ওই ন্যাটোর মতো একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা এমন কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়। কিন্তু তারপরেও বর্তমান বৈশ্বিক নিরাপত্তা আর এক্সামের জন্য এগুলো মারাত্মক ইম্পর্ট্যান্ট। যেমন কোয়াড, যাদের মূল লক্ষ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলকে অবাধ ও মুক্ত রাখা, অথবা ধরুন 5 আইস, যা বিশ্বের অন্যতম সেরা একটি গোয়েন্দা তথ্য বিনিময় নেটওয়ার্ক।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তার একটা ভিত্তিমূলক চুক্তির নাম কিন্তু অ্যানজুস। ১৯৫১ সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই ত্রিপক্ষীয় চুক্তিটি সই হয়েছিল। এর পাশাপাশি এউকাসের কথাও আমাদের জানতে হবে। এটি অপেক্ষাকৃত নতুন একটা ত্রিপক্ষীয় নিরাপত্তা প্যাক্ট। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য ২০২১ সালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আধুনিক সামরিক সক্ষমতা শেয়ার করার উদ্দেশ্যেই এটি গঠিত হয়। তো চলেন এবার দেখে নিই এসবের ওপর ভিত্তি করে ২০২৬ সালের একদম লেটেস্ট এবং হাই এল্ড আপডেটগুলো কি কি। এই র্যাপিড ফায়ার ফ্যাক্টগুলো একটু খেয়াল করবেন। বর্তমানে ন্যাটোর সেক্রেটারি জেনারেল হচ্ছেন মার্ক রুটে। জোটের সদস্য সংখ্যা এখন ৩২। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ফিনল্যান্ড আর সুইডেন যোগ দেওয়ার পর থেকে ভূরাজনীতি বিশ্লেষকরা বাল্টিক সাগরকে এখন রীতিমতো একটা ন্যাটো লেক বা ন্যাটোর হ্রদ বলে ডাকতে শুরু করেছেন। অন্যদিকে এউকুস জোটও কিন্তু এগোচ্ছে। ২০২৬ সালের মে মাসের তথ্য অনুযায়ী তারা এখন তাদের পিলার 2 বা উন্নত প্রযুক্তির শেয়ারিংয়ের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এই এক্সপ্যানশনে তারা এখন জাপানকে যুক্ত করছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথেও সহযোগিতার পথ খুঁজছে। আরেকটা বিষয় বেশ লক্ষণীয়। সাম্প্রতিক সংঘাতগুলোর কারণে অনেক রাষ্ট্রই তাদের নিরাপত্তা কাঠামো নতুন করে সাজাচ্ছে। এমনকি আয়ারল্যান্ড বা অস্ট্রিয়ার মতো ইউরোপের যেসব দেশ ঐতিহাসিকভাবে সবসময় নিরপেক্ষ ছিল, তারাও এখন পরিস্থিতির কারণে ন্যাটোর সাথে তাদের নিরাপত্তা সহযোগিতা অনেক বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের সবচেয়ে প্রতীক্ষিত পর্বে, এক্সাম হ্যাকস। চলুন কিছু প্রো টিপস জেনে নিই। প্রথমে সদর দফতর মনে রাখার ক্ষেত্রে কিছু সাধারণ বিভ্রান্তি এড়ানোর কৌশল। ব্রাসেলসে কিন্তু ন্যাটো এবং ইইউ উভয়েরই সদর দফতর। সিয়াটোরও সদর দফতর ছিল ব্যাংককে। আর সবচেয়ে বড় ফাঁদটা থাকে এসসিওকে নিয়ে। নামের শুরুতে সাংহাই থাকলেও মনে রাখবেন এর হেডকোয়ার্টার কিন্তু সাংহাইয়ে নয়, বরং বেইজিংয়ে। বৈশ্বিক নিরাপত্তার এই পুরো প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের অবস্থানটাও দারুণ গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, বাংলাদেশ মূলত নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলে, তাই সরাসরি কোনো সামরিক জোটে আমরা নেই। তবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কিন্তু আইএমসিটিসির একটা অ্যাক্টিভ মেম্বার, আর সেই সাথে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের শীর্ষ অবদানকারী দেশ হিসেবেও ধারাবাহিক ভূমিকা রাখছে। সেশন শেষ করার আগে খুব অবাক করা একটা ঐতিহাসিক ট্রিভিয়া শেয়ার করি। একটু আগেই আমরা ন্যাটোর সেই বিখ্যাত আর্টিকেল 5-এর কথা বলছিলাম, তাই না? জানেন কি, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ন্যাটোর মূল ভিত্তি হওয়া সত্ত্বেও পুরো ইতিহাসে এই আর্টিকেল 5 মাত্র একবারই ব্যবহার করা হয়েছে। আর সেটা হয়েছিল ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওপর সেই 9/11 হামলার পর। তো আজকের এই পুরো কাঠামো থেকে একটা চিন্তামূলক প্রশ্ন দিয়ে শেষ করছি। ধরুন, আগামীকাল যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সম্পূর্ণ নতুন একটা জোট তৈরি হয়, তবে আপনার কি মনে হয় বর্তমান বাস্তবতায় সেটা কি ন্যাটোর মতো কোনো লিগ্যাল বাইন্ডিং বা বাধ্যতামূলক চুক্তি হবে, নাকি কোয়াডের মতো স্রেফ একটা কৌশলগত সংলাপের মাঝেই সীমাবদ্ধ থাকবে? বিষয়টা নিয়ে ভাবতে থাকুন। সমসাময়িক ঘটনাবলী গভীরভাবে বিশ্লেষণের এই প্রক্রিয়া এভাবে অব্যাহত থাকুক। ধন্যবাদ সবাইকে।